সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের কার্নোর চক্র এবং এর আগের ক্লাসে কার্নোর ইঞ্জিন দুটো বিষয় পড়িয়েছি। আজকে দুইটা এবং একই সাথে সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে কৃতকাজ নির্ণয়ের সূত্র, ওটা আমরা থিওরিটা প্রতিপাদন করেছি। আজকে আমরা দুটো সৃজনশীল প্রশ্ন করব এবং একই সাথে আমরা রেফ্রিজারেটরের অংশটি আলোচনা করব। আশা করছি তোমরা সাথেই থাকবে। এখানে একটা সৃজনশীল প্রশ্ন লেখা আছে, দেখো। তাপ পরিবাহী ও অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে 2 × 10⁵ প্যাসকেল চাপে ও 600 কেলভিন তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাস আছে। পরবর্তীতে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো। প্রথম প্রশ্ন হচ্ছে, অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সিলিন্ডার দ্বয়ের মধ্যে কোনটির ক্ষেত্রে কৃতকাজ বেশি হবে। এখন এখানে আমাকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে এখানে প্রসেসটা কি, কোন প্রক্রিয়ায় আমরা জানি 4 ধরনের প্রসেস আছে: সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া। এখানে বেসিক্যালি আমাদের ফর্মুলাগুলো হচ্ছে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, সেজন্য আমাকে আগে জানতে হবে এটা কোনটা কোন প্রক্রিয়া। যেমন তাপ পরিবাহী যদি আমরা ধরি, পরিবাহী সিলিন্ডার, খেয়াল করো, তাপ পরিবাহী সিলিন্ডার মানে যেটা তাপের আদান প্রদান করতে পারবে। তাহলে তাপ বাহ্যিক পরিবেশের সাথে যদি লেনদেন হয় বা তাপের ট্রান্সমিশন ঘটে, তাহলে প্রসেসটা হবে সমষ্ণ প্রক্রিয়া। সেক্ষেত্রে তাপের আদান প্রদান থাকবে। আর যদি প্রসেসটাকে একদম আইসোলেট করে ফেলা হয়, অর্থাৎ বাহ্যিক পরিবেশের সাথে কোনো লেনদেন থাকে না, তখন সেটা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে কখন? যখন অপরিবাহী পদার্থের তৈরি সিলিন্ডারে রাখবো, তাহলে অপরিবাহী পদার্থ তো তাপের আদান প্রদান করবে না। অর্থাৎ তাপের আদান প্রদান যদি না হয়, সে প্রক্রিয়াটা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে এবং সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। তাহলে আমরা এখানে শুরুতেই লিখব, অপরিবাহী সিলিন্ডারের সংঘটিত তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে তোমরা জানো রুদ্ধতাপীয় প্রক্রিয়া বললে আমরা গামা যুক্ত সূত্র দিব, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বাড়তি একটা টার্ম আসে, সেটা হচ্ছে গামা। তাহলে আমরা T1 দেওয়া আছে আমরা এখানে 600 কেলভিন, T2 বের করতে হবে। ইনফরমেশন হচ্ছে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো। তাহলে P1 যদি আমরা ধরি 2 × 10⁵ প্যাসকেল, P2 হবে তার অর্ধেক, 2 × 10⁵ ডিভাইড বাই 2, সো 1 × 10⁵ প্যাসকেল। তাহলে T এবং P, এখানে গামা খেয়াল করো, হিলিয়াম গ্যাস, হিলিয়াম He। তাহলে হিলিয়াম গ্যাসটা হচ্ছে এক পরমাণু গ্যাস। তাহলে এক পরমাণু গ্যাসের জন্য আমরা জানি গামা 1.67। তাহলে আমরা জানি টি এবং পি এর সম্পর্কযুক্ত সূত্র লিখতে হবে, T1 P1 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু T2 P2 1 মাইনাস গামা বাই গামা। তাহলে খেয়াল করো, আমরা T2 বের করবো। তাহলে আমরা লিখতে পারি T2 বাই T1। তাহলে T2 এনে যদি T1টা নিয়ে আসি এখানে, তাহলে এই P2টা এখানে P1 এর নিচে চলে আসবে, P1 বাই P2 হোল টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। সো T2 বাই T1 হচ্ছে 600, P1 হচ্ছে 2 × 10⁵ ডিভাইড বাই 1 × 10⁵ টু দি পাওয়ার 1 মাইনাস 1.67 ডিভাইড বাই 1.67। তাহলে T2 বাই 600 আমরা ক্যালকুলেটর ইউজ করলে এখানে পাচ্ছি 2 টু দি পাওয়ার 0.67 ডিভাইড বাই 1.67, 0.67 ভাগ 1.67 2 টু দি পাওয়ার মাইনাস অ্যান্সার। তাহলে আমরা পাচ্ছি 0.7572 T2 by 600. Here T2 is equal to 600 454
0.34 কেলভিন। তাহলে আমরা দ্বিতীয় সিলিন্ডারে মানে অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা পেয়ে গেলাম, মানে T2। এখন আসো যে কোন সিলিন্ডারে কৃতকাজ বেশি হবে। আচ্ছা, আমরা এই ভ্যালুটা পাশে লিখে রাখি যদি আমাদের কাজে লাগে। 454.34 কেলভিন। এখন দেখো, প্রথমটা হচ্ছে পরিবাহী সিলিন্ডার। তাহলে পরিবাহী সিলিন্ডারে যে সংঘটিত তাপগতীয় প্রক্রিয়া সেটা হবে সমষ্ণ প্রক্রিয়া। আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ W is equal to nRT ln V2/V1। তাহলে খেয়াল করো, আমার এখানে T দেওয়া আছে শুরুতে 600 কেলভিন, N দেওয়া আছে 1 মোল, বাট আমার V1 V2 দেওয়া নাই। বাট প্রশ্নে বলা হচ্ছে চাপের পরিমাণ অর্ধেক করা হলো উভয় সিলিন্ডারে। তাহলে চাপ P1 P2 আমার দেওয়া আছে, P1 2 × 10⁵ পাস্কেল, P2 হবে 1 × 10⁵ পাস্কেল। তাহলে আমার P1 P2 দেওয়া আছে, বাট আমার বের করতে হবে V1 V2। তাহলে সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি PV = ধ্রুবক, যেহেতু বয়েলের সূত্র মেনে চলে। তাহলে এটাকে আমরা সূত্রের ফরম্যাট লিখছি P1 V1 = P2 V2। সো V1/V2/V1 যদি নিই, তাহলে V2 এর নিচে V1 চলে আসলো, P2 নিচে চলে আসবে P1/P2। এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আসবে 2। তাহলে আমরা মান বসিয়ে দিই 1 8.314, T হচ্ছে 600 ln 2। তাহলে আমরা পাচ্ছি ln 2 times 600 times 8.314, 3457.69 জুল। তাহলে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ। আমরা পেয়েছি 3457.69 জুল। এখন আমাকে অপরিবাহী সিলিন্ডারের জন্য বের করতে হবে। তাহলে অপরিবাহী সিলিন্ডারে যেহেতু বাহ্যিক পরিবেশের সাথে তার তাপের আদান ট্রান্সমিশন হয়, আদান প্রদান ঘটে, তাহলে সেক্ষেত্রে প্রক্রিয়াটা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, আমরা এই ভ্যালুটাও পাশে লিখে রাখি, পরবর্তীতে আমাদের তুলনা করতে ইজি হবে। 69 জুল একটা পেলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ W is equal to nR/Γ-1 T1 - T2। তাহলে গামা আমরা জানি 1.67, T2 আমরা আগে ম্যাথে বের করেছি। তাহলে আমরা মানগুলো বসাই দিব। n এর মান 1, r এর মান 8.314, গামা 1.67, T1 600, T2 হচ্ছে 454.34। আমরা যদি হিসেব করি 600 minus 454.34 times 8.314 divided 0.67, তাহলে আমাদের আমরা পাচ্ছি 1.67, হ্যাঁ 1807.7 জুল। তাহলে আমরা পাচ্ছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজের পরিমাণ কম আসছে। অর্থাৎ হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে পরিবাহী এবং অপরিবাহী সিলিন্ডারের মধ্যে অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে কৃতকাজের পরিমাণ কম এবং পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে কৃতকাজের পরিমাণ বেশি। তাহলে এইভাবে তোমরা সিদ্ধান্তটা দিতে পারবে। আমরা এই মুহূর্তে কার্নোট চক্র বিষয়ক আরেকটা সৃজনশীল প্রশ্ন লিখব। একটি কার্নো ইঞ্জিনের উৎস ও গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে
আমরা পাচ্ছি 1000 ডিগ্রি সেলসিয়াস ও 500 ডিগ্রি সেলসিয়াস। এতে 4 ধাপে সংঘটিত কৃত কাজ যথাক্রমে 900 জুল, 800 জুল, 500 জুল ও 250 জুল। প্রথম প্রশ্ন হচ্ছে, ইঞ্জিন কর্তৃক মোট সম্পাদিত কাজ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করবে তুমি উৎসের তাপমাত্রা বাড়াবে নাকি দেখো, ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করবে তুমি উৎসের তাপমাত্রা বাড়াবে নাকি গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা প্রশ্নটার দিকে যদি একটু খেয়াল করি, উৎস এবং গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, দ্যাট মিনস T1 এবং T2 দেওয়া আছে আমাদের। তাহলে আমাদের এখানে আছে T1 ইজ ইকুয়াল টু 1000 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 1273 কেলভিন। তাহলে তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। মোট সম্পাদিত কাজ বের করতে বলা হচ্ছে। তাহলে T1 পেলাম আমরা, T2 দেওয়া আছে 500 ডিগ্রি সেলসিয়াস, সো 573 কেলভিন। তারপরে 4 ধাপের কৃত কাজ দেওয়া আছে 900 জুল, 800 জুল, 500 জুল, W4 250 জুল। তাহলে 4 ধাপের কৃত কাজ আমরা গত ক্লাসটা যদি দেখে থাকো, তাহলে গত ক্লাসে আমরা কার্নোট চক্র যখন আলোচনা করেছিলাম, ওখানে 4টা ধাপ ছিল কার্নোট চক্রের মধ্যে। ওই 4টা ধাপে 4টা কৃত কাজ ছিল। তো সেক্ষেত্রে আমরা একটা সূত্র পেয়েছিলাম, W ইজ ইকুয়াল টু W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4। অর্থাৎ প্রথম 2 ধাপে হচ্ছে গ্যাস যে কার্যনির্বাহক বস্তু এটা প্রসারিত হয়, অর্থাৎ প্রসারণের ক্ষেত্রে কৃত কাজ ধনাত্মক, মানে সিস্টেম দ্বারা কাজ, আর সংকোচন মানে হচ্ছে সিস্টেমের উপর কাজ, সেক্ষেত্রে ঋণাত্মক। তাহলে দ্বিতীয় 2 ধাপ সংকোচন এবং ঋণাত্মক কাজ ছিল। আমরা যদি এখন এই মানগুলো বসিয়ে দিই, 900, 800 মাইনাস 500 মাইনাস 250, মাইনাস 250, তাহলে আমরা পাচ্ছি 950 জুল। দ্যাটস সেন্স, এটাই অ্যান্সার। এখন পরের বিষয়টাতে, পরের অঙ্কে যদি আমরা যাই, পরের অঙ্ক হচ্ছে ইঞ্জিনের দক্ষতা বাড়ানোর জন্য আমাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে প্রথমে আমরা ইঞ্জিনের দক্ষতা কত সেটা একটু বের করে নিই। তা ইঞ্জিনের দক্ষতা সূত্র আমরা জানি, এটার সমান 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। তাহলে 1 মাইনাস 773 ডিভাইড 1273 ইন্টু 100%। তাহলে আমরা পাচ্ছি 39.28%। তাহলে আমার ইঞ্জিনের প্রাথমিক অবস্থায় দক্ষতা আমরা পাচ্ছি 39%। এখন আমাকে দেখাতে হবে যে আমি দক্ষতা বাড়ানোর জন্য উৎস বাড়াবো নাকি গ্রাহক কমাবো। এখন আমরা দেখব, এখানে আবার প্রশ্ন বলা হচ্ছে যে দক্ষতা বৃদ্ধি করবে উৎসের তাপমাত্রা সমপরিমাণ বাড়ানো এবং গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমানো। তাহলে আমরা ধরে নিই যে পরিবর্তিত উৎসের তাপমাত্রা, আচ্ছা শুরুতে তোমরা ধরে নিবে যে পরিবর্তিত, যেহেতু এটা T1 প্রাইম ধরবো, উৎসের তাপমাত্রা আমরা ধরে নিব
যে 100 কেলভিন বাড়ানো হলো সাপোজ, হ্যাঁ, তুমি অথবা ধরলে 200, 500, 1000 যাই ধরতে পারো। আমরা ধরে নিলাম যে 100 কেলভিন বাড়ালাম উৎসের তাপমাত্রা, অথবা 200 কেলভিনও ধরতে পারো। তাহলে 100 কেলভিন বাড়ালাম, পরবর্তী স্টেপে কিন্তু আমরা গ্রাহকের তাপমাত্রা 100 কমাবো। যদি আমি উৎস 200 বাড়াই তাহলে গ্রাহককে 200 কমাবো। তাহলে পরিবর্তিত উৎসের তাপমাত্রা হবে আমার ছিল 1273 প্লাস 100, তাহলে আসবে 1373 কেলভিন। তাহলে পরিবর্তিত দক্ষতা আমরা যদি এটা 1 ধরি, 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। তাহলে আমরা আগের ক্লাসে বলেছিলাম যে এখানে অ্যাট এ টাইম দুইটা চেঞ্জ হবে না, হ্যাঁ। উৎস যদি আমরা চেঞ্জ করি গ্রাহক ঠিক থাকবে, আবার পরবর্তী স্ট্র্যাটেজি যখন গ্রাহক চেঞ্জ করব তখন উৎস ঠিক থাকবে। তাহলে এখানে উৎস চেঞ্জ হবে, গ্রাহক ঠিক থাকবে। তাহলে চেঞ্জিং প্যাটার্নের রাশিটার উপর, কোয়ান্টিটির উপর আমরা প্রাইম দিব। 1 মাইনাস T2 ছিল আমার 1373 ইন্টু 100%। তাহলে আমরা পাচ্ছি 773 ডিভাইড 1373, 1 মাইনাস আনসার। তাহলে আমরা পাচ্ছি 43.69। তাহলে পরিবর্তিত উচ্চ তাপমাত্রা যদি 100 বাড়ানো হয় তাহলে দক্ষতা পাচ্ছি আমরা 43%। এখন আমরা গ্রাহক 100 কমাবো, তাহলে পরিবর্তিত গ্রাহকের তাপমাত্রা, গ্রাহক আমার ছিল T2, তাহলে এখন ধরবো আমরা T2 প্রাইম 773 মাইনাস 100, সো 673 কেলভিন। তাহলে এখন দেখো যদি আমরা গ্রাহক চেঞ্জ করি তাহলে উৎস ঠিক থাকবে, তাহলে গ্রাহকের উপরে প্রাইম বসবে, উৎস অ্যাজ ইউজুয়াল থাকবে। এটাকে আমরা এটা 2 ধরলাম, তাহলে 1 মাইনাস 673 ডিভাইড বাই 1273 টাইমস 100%, 673 ভাগ 1273, 1 মাইনাস আনসার। তাহলে আমরা পাচ্ছি 47.13%। তাহলে খেয়াল করো, আমরা এটা 1 পেয়েছি 43% আর এটা 2 পাচ্ছি 47%। তাহলে দক্ষতা কখন বেশি আমার? যখন গ্রাহক কমালাম তখন দক্ষতা বেশি আসছে। তাহলে আমরা সঙ্গত কারণে ইফিসিয়েন্সি যখন বেশি আসবে ওটাকে আমরা অধিক ইফিসিয়েন্ট বলে ধরে নিব। তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো যে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধিকল্পে উৎসের তাপমাত্রার সমপরিমাণ বাড়ানোর চেয়ে গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমানোটা অধিক উপযোগী বলে মনে করি। তাহলে আমাদের সিদ্ধান্তে আমরা ওইটাই লিখব। এখন আমরা সৃজনশীল প্রশ্নে যাচ্ছি না, আমরা রেফ্রিজারেটরের অংশটা একটু আলোচনা করব তোমাদের সামনে। রেফ্রিজারেটর, তাহলে রেফ্রিজারেটর হচ্ছে ইঞ্জিনের উল্টা কাজটা করে। ইঞ্জিন হচ্ছে উচ্চ তাপমাত্রার সোর্স হতে তাপ গ্রহণ করে, নিম্ন তাপমাত্রার সোর্সে তাপ বর্জন করে। আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে ঘটনাটা ঠিক বিপরীত। রেফ্রিজারেটর নিম্ন তাপমাত্রার চেম্বার হতে তাপ গ্রহণ করে এবং উচ্চ তাপমাত্রার চেম্বারে তাপ বর্জন করে। তাহলে আমরা যদি দেখি রেফ্রিজারেটর তাপ উৎস আমরা যদি ধরি এবং তাপ গ্রাহক, তাহলে রেফ্রিজারেটর আমরা ইঞ্জিনের মতো যদি হিসাব করি, রেফ্রিজারেটর নিম্ন তাপমাত্রার চেম্বার আমরা ধরে নিই T2, উচ্চ তাপমাত্রার চেম্বার হচ্ছে T1। তাহলে রেফ্রিজারেটর মাঝখানে কি করে, তাপ গ্রাহক যেটা নিম্ন তাপমাত্রার চেম্বার থেকে সে Q2 তাপ শোষণ করে এবং উচ্চ তাপমাত্রার চেম্বারে সে Q1 তাপ বর্জন করে। তাহলে এখানে রেফ্রিজারেটর আমরা উচ্চ তাপমাত্রা T1 এবং নিম্ন তাপমাত্রা T2 এটা ঠিক রাখলাম। এখন রেফ্রিজারেটরের ক্ষেত্রে যে কৃতকাজটা হবে, কৃতকাজ W হবে। রেফ্রিজারেটর কি করে, তার যে কম্প্রেসার রয়েছে ওই রেফ্রিজারেটরের মধ্যে যে ফ্রেয়ন গ্যাস দেওয়া হয়,
ওই ফ্রেয়ন গ্যাস কি করে আমার নিম্ন তাপমাত্রা চেম্বারে যে আমরা খাদ্যদ্রব্য বা ফলমূল রাখি ওখান থেকে তাপ শোষণ করে। তাপ শোষণ করে ফ্রেয়ন গ্যাসটা উচ্চ চাপে তরলীকৃত অবস্থায় থাকে। ওই তরল ফ্রেয়ন গ্যাসটা তাপ শোষণ খাদ্যবস্তু থেকে তাপ গ্রহণ করে সেটা তরল থেকে গ্যাসে পরিণত হয় এবং বাইসার্কুলেট হয়ে এটা কম্প্রেসারে প্রবেশ করে এবং কম্প্রেসর কি করে তাকে আবার উচ্চ চাপে তরলে পরিণত করে এবং আবার পুনরায় রিসাইক্লিং করে এবং এই প্রসেসটা বারবার চলতে থাকে। তাহলে রেফ্রিজারেটর Q2 তাপ শোষণ করে এটার সাথে কম্প্রেসরের মাধ্যমে W পরিমাণ কাজ সম্পাদন করে এরপরে বাকি কাজটা সে Q1 তাপ উৎসে আমাদের পরিবেশে মানে রেফ্রিজারেটর আমরা যে রুমে রাখি ওই রুম টেম্পারেচারে সে ওই তাপটা ছেড়ে দেয়। তাহলে এখানে আমরা W সমান পাচ্ছি Q1 মাইনাস Q2 সেম এস। তাহলে এখানে ইটা না হয়ে ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতা হয় এখানে হবে কার্যকৃত সহগ বা কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বলা হয় বা কার্য সম্পাদন সহগ কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। এটাকে আমরা কে দিয়ে লিখতে পারি। কে ইজ ইকুয়াল টু হবে তাহলে আউটপুটে আবার যে পরিমাণ সে ইনপুট নিল Q2/W। ইঞ্জিনের উল্টাটা হবে। ইঞ্জিনের ছিল আমার আউটপুট ছিল W/Q1 ছিল, এখানে হবে Q2/W। তাহলে Q2/Q1 মাইনাস Q2। তাহলে এটা একটা সূত্র, এ সমান Q2/Q1 মাইনাস Q2 কার্য সম্পাদন সহগ। আবার কে সমান আমরা জানি যেহেতু এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে ফ্রেয়ন গ্যাসকে তরলে পরিণত করা হয়, ওই তরলটা যখন ফ্রিজের মধ্য দিয়ে ঘুরে আসে তখন ওই তরলটা আবার গ্যাসে পরিণত হয়, পুনরায় আবার আমরা রিসাইক্লিং কম্প্রেসরে যদি আমরা প্রবেশ করাই কম্প্রেসর উচ্চ চাপে তাকে আবার তরলে পরিণত করা হয়। প্রত্যবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি Q1/T1 ইজ ইকুয়াল টু Q2/T2। তাহলে আমরা বলতে পারি যে Q1/Q2 is equal to T1/T2, whereas Q2/Q1 equal to T2/T1। তাহলে আমরা এখানে Q2/Q1 মাইনাস Q2 পাচ্ছি। তাহলে আমরা যদি Q2/Q1 দিয়ে ভাগ করি, Q1 মাইনাস Q2/Q1 উভয় পক্ষকে Q1 দিয়ে ভাগ করলাম, তাহলে Q2/Q1 এর পরিবর্তে আমরা লিখতে পারি T2/T1। এখানে পাচ্ছি আমরা 1 মাইনাস Q2/Q1। So T2/T1 1 minus T2/T1। তাহলে K is equal to T2/T1, এখানে হচ্ছে T1 minus T2/T1। আমরা পাচ্ছি T2/T1 ক্রস T1/T1 minus T2, তাহলে T2/T1 minus T2 K। তাহলে কার্য সম্পাদন সহগের আমরা সূত্র পেয়েছি তিনটা। একটা হচ্ছে K is equal to Q2/Q1 minus Q2, আর হচ্ছে K is equal to T2/T1 minus T2, আরটা ফর্মুলা হচ্ছে K is equal to Q2/W। তাহলে এই রেফ্রিজারেটরের ক্ষেত্রে এই তিনটা সূত্র গুরুত্বপূর্ণ, এগুলা দিয়ে আমাদের এমসিকিউ বেস প্রশ্ন আসে। আমরা এখন একটা ম্যাথ সলভ করব। একটি রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ সহগের মান 5। এটি ঠান্ডা প্রকোষ্ঠ হতে প্রতি চক্রে
250 জুল তাপ অপসারণ করে। প্রথম প্রশ্ন, প্রতি চক্রে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যয় হয়? তাহলে প্রতি চক্রে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যয় হয় এটা বের করতে হবে। আর প্রতি চক্রে কি পরিমাণ তাপ বর্জিত হয়? তাহলে এখানে বৈদ্যুতিক প্রতি চক্রে কি পরিমাণ শক্তি ব্যয় হয়, তাহলে ব্যয়িত শক্তি বের করতে হবে। আমরা জানি শক্তি কৃত কাজের সমান। তাহলে আমার এখানে ইনফরমেশন দেওয়া আছে K = 5 এবং প্রতি চক্রে এত জুল তাপ অপসারণ করে। তাহলে অপসারিত তাপ, এখানে খেয়াল করো, অপসারিত তাপ হচ্ছে যে পরিমাণ তাপ সে অ্যাবজর্ব করবে, মানে ফ্রিজ থেকে নিয়ে নিবে। তাহলে ফ্রিজ থেকে যে পরিমাণ নিবে সেটা হচ্ছে ঠান্ডা প্রকোষ্ঠ থেকে নেয়। ঠান্ডা প্রকোষ্ঠের তাপমাত্রা হচ্ছে Q2। তাহলে এখানে দুইটা বিষয়ে একটা কনফিউশন থাকে, একটা হচ্ছে অপসারিত তাপ আর হচ্ছে বর্জিত তাপ। তাহলে বর্জিত তাপ সে যেটা ছাড়বে, তাহলে ছাড়বে সে উচ্চ চেম্বারে, তাহলে সেটা হচ্ছে Q1। আর অপসারিত তাপ মানে সে যে পরিমাণ অপসারণ করে নিয়ে যাবে সেটা হচ্ছে Q2। এটা নিয়ে কনফিউশন হলে ম্যাথের প্রবলেম হবে। তাহলে আমরা বের করতে হবে সম্পাদিত কাজ W বা শক্তি। তাহলে আমরা জানি K = Q2/W। K হচ্ছে 5, Q2 হচ্ছে আমার 250 / W। সো W = 50 জুল। 5 + 25। হ্যাঁ, তাহলে আমরা প্রতি চক্রে ব্যয়িত শক্তি বের করে নিলাম। এরপর হচ্ছে আমার কি পরিমাণ তাপ বর্জিত হবে। বর্জিত তাপ হচ্ছে Q1। তাহলে K = Q2/Q1 - Q2। তাহলে K এর ভ্যালু আমাদের জানা আছে 5, 250, Q1 - 250। তাহলে Q1 - 250 হচ্ছে 50। তাহলে Q1 = 300 জুল। তাহলে প্রতি চক্রে 300 জুল তাপ বর্জিত হয়। আর এটা হচ্ছে অপসারিত 250 জুল। তাহলে 250-র সাথে আমার যে ইঞ্জিনের ওয়ার্ক আছে, এখানে কম্প্রেসার চালু হয়, কম্প্রেসার যখন রান করে তখন সেখানে বৈদ্যুতিক শক্তি হিট এনার্জিতে কনভার্ট হয়। ওই হিট এনার্জি 50 জুল। হ্যাঁ, আলটিমেটলি আমার ফ্রিজ বাহ্যিক পরিবেশে 300 জুল তাপ বর্জন করবে। তাহলে এই হচ্ছে রেফ্রিজারেটর সংক্রান্ত অংশ। আমরা পরবর্তী লেসনে এন্ট্রোফিটা নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। তোমরা এন্ট্রোফিটা একটু রিভিশন দিয়ে রাখবে, একটু পড়ে নিবে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।